অবশ্য ভবিষ্যতে তাজুলই থাকবে কিনা, তাজুলের বিচার প্রক্রিয়া শুরু যখন হবে ভবিষ্যতে তারও ফাঁসি হয়ে যেতে পারে, ইউ নেভার নো। হ্যাঁ, তো প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই না, তারপরে ফুল কোর্ট হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি যে সেনাবাহিনীর যেই শেল্টার, সেই শেল্টারে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান 17 নাম্বার এবং 18 নাম্বার হচ্ছে এম ইনায়েতুর রহিম, তারা দুইজনই ক্যান্টনমেন্টের ভিতরে ছিলেন। এটা আইএসপিআর যে লিস্টটা পাবলিশ করেছে সেই লিস্টের 17 এবং 18 নাম্বার দুজন ব্যক্তি হচ্ছে এই দুই বিচারপতি। আমি জানি না আপিলেট ডিভিশনের আর বাকি বিচারপতিরা কোথায় ছিলেন, কিন্তু ফুল কোর্ট হিয়ারিং কি ক্যান্টনমেন্ট থেকে হয়? আচ্ছা, আমি ধরে নিলাম হয়, আমি ধরে নিলাম জুম মিটিং এর মাধ্যমে হয়েছে, আমি ধরে নিলাম আদালত অনলাইনে হয়েছে। আচ্ছা, সেটার প্রুফ কোথায়? এই আদালত যে বসেছে সেটার প্রুফ কোথায়? হিয়ারিং কে করেছে? সেই হিয়ারিং এ কি বলা রয়েছে? সেই নথিপত্রগুলো কোথায়? সেই প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছে সে পদত্যাগ পত্র কোথায়? আপনাকে তো এগুলোর প্রত্যেকটা আমাকে দেখাতে হবে। পরবর্তী সময়ে একজন সিনিয়র লয়ার মিস্টার মহসিন রশিদ তিনি এই নথিপত্রগুলোকে তলব করেন, আদালত আজ পর্যন্ত সেটি দেখাতে পারেনি। অর্থাৎ ভাই আপনাকে আরেকটা জিনিস ধরিয়ে দিতে চাই যে দেখেন এই যে দৈনিক মানব জমিনের যে সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তিনি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছেন, রাষ্ট্রপতি বলেছেন যে না আমার কাছে হচ্ছে কোনো পদত্যাগ পত্র নেই। জি এক্স্যাক্টলি তিনি এটা বলেছেন, এবং বড় ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী হারসেলফ তিনি পরিষ্কার করে বলেছেন যে আমি তো কোনো পদত্যাগ করিনি, আমি তো কোনো পদত্যাগ পত্রে স্বাক্ষর করিনি। ফলে আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে যে এই যে একটা উপায় ছিল 106 অনুচ্ছেদের বদৌলতে আদালতকে একেবারে সঠিকভাবে এটা আনা, সেটা করেনি। তাহলে প্রথমেই যেটা হয়েছে যে একটি মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, মিথ্যার আশ্রয় নিয়ে আইন মন্ত্রণালয় যে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিল, কিভাবে দিল? অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ পেল? অ্যাটর্নি জেনারেল তো ছিল এম আমিন উদ্দিন সাহেব। এই এম আমিন উদ্দিন সাহেবের জায়গাতে এই যে এখন যে লোকটি এসেছে আসাদুজ্জামান, তিনি কিভাবে এলেন? তার প্রক্রিয়াটা কি ছিল? তার মানে অবৈধভাবে মিথ্যার আশ্রয় নিয়ে একটি সরকার গঠিত হয়েছে, এবং সেই কারণেই এটিকে আমরা অবৈধ দখলদার বাহিনী বলি। আচ্ছা, এখন এই অবৈধ দখলদার বাহিনী তাদের কি কোনো এখতিয়ার রয়েছে যে কোনো আদালত পরিচালনা করার, কোনো আইনকে অ্যামেন্ড করার? এই 1973 সালের আইনকে অ্যামেন্ড করা হয়েছে 4 বার। এই অ্যামেন্ডের পাওয়ার একমাত্র পার্লামেন্টের রয়েছে, কোনো গেজেট নোটিফিকেশন দিয়ে এটার হবে না, এটি স্পেশাল অ্যাক্ট। ফলে আপনি বিচারে কি করেছেন সেগুলো তো আমি অনেক পরে দেখব। বিচারের ফ্যাক্ট কি, কাকে আপনি সাক্ষী এনেছেন, কি আপনি আর্গুমেন্ট করেছেন, এগুলো আমি অনেক পরে দেখব। প্রথমে দেখব প্রসিডিউরাল কি ধরনের আপনি মিথ্যাচার করেছেন। আমি দেখতে পেলাম যে আপনি আসলে সরকারি না। শোনেন, ওই অ্যান্টারকোটিক হুজুর বলে এক হুজুর আছে, কাজী ইব্রাহিম। কাজী ইব্রাহিম তার ওয়াজে একটা কথা বলে, হঠাৎ করে তিনি বলে বসলেন যে যেই পুরুষের দাড়ি এবং মোচ নাই, আর কোনো সুইচই নাই, তাহলে সে নারীকে অন করবে কি দিয়ে? এটা হচ্ছে একদিন, এটা যদিও একটা ফানি কথা, কিন্তু সেটা বলেছিল, আরে তুমি আর সুইচই নেই, তুমি অন করবা কিভাবে? তো আমি যদি তার কথাকে কোন শেপে ব্যবহার করি একটু ফান করার জন্য, তুমি আর সুইচই নাই, তুমি বিচার করবে কেমনে? তোমার তো লেজিটিমেসি নাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে একেবারেই তাই। এইটা গেল হচ্ছে যে এখানে আপনার ধাপে ধাপে বুঝতে হবে প্রদীপদা, এটা একটু ক্লিয়ার করা প্রয়োজন দর্শকদেরকে, যাতে করে দর্শকরা আজীবনের জন্য এগুলো মাথায় গেঁথে নিতে পারে। তার মানে হচ্ছে যে এই এখন সাধারণ মানুষ কিন্তু একটা এই ব্যাপারে প্রশ্ন করতে পারে যে আরে আপনি একটা ফুল কোর্ট তো ডাকতেই পারতেন। অ্যাপিলেট ডিভিশনকে জিজ্ঞেস করতে পারে যে আশ্চর্য, আপনারা একটা ফুল কোর্ট ডাকতে পারতেন, হিয়ারিং করতে পারতেন, এই ভেজালে আমাদেরকে ফেললেন কেন? তো স্বাভাবিকভাবে তারা এই মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। আচ্ছা, এখন একটা সরকারি যখন ইলিগাল, তখন সে আসলে আইন কানুন এগুলো কন্ডাক্ট করতে পারে না। আচ্ছা, আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে ঠিক আছে তারা আইন পরিচালনা করতে পারে, ট্রাইব্যুনাল পরিচালনা করতে পারে, সেখানেও নানান ধরনের আপত্তি থেকে যায়। এইবার আমি আসবো হচ্ছে বিচারিক ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেট নিয়ে, এগুলো একটু জানা প্রয়োজন। ছোট ছোট করে বলি, এই বিচারটা যে একটি প্রতিহিংসা বা পলিটিক্যাল ভেন্ডেটার বিচার,
এটি ওপেনিং স্টেটমেন্টে তাজুল ইসলাম বলেই দিয়েছে। তাজুল তার ওপেনিং স্টেটমেন্টে বলেছে এটি শুধু একটি প্রতিশোধেরই বিচার নয়, এটি ন্যায় বিচার প্রতিষ্ঠারও বিচার। অর্থাৎ প্রথমে এটি একটি প্রতিশোধের বিচার। কোন একটি বিচার যখন প্রতিশোধের বিচার হয়, বিচার আর বিচার থাকে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে কি আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়েছে? উত্তর হয়েছে না, আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে তাদেরকে কোনো সাক্ষী আনতে দেওয়া হয়েছে? না, আনতে দেওয়া হয়নি। এই বিচার কি হলো না হলো, কারা সাক্ষী, কি সাক্ষী, এটিকে লাইভ সম্প্রচার করা হয়েছে। আমরা শুধু দেখেছি লাইভ সম্প্রচার হয়েছে কি, তাজুল ইসলাম যখন কথা বলে সেটি লাইভ দেখেছি আমরা কোনো সাক্ষ্য দেখিনি। আমরা এতগুলো সাক্ষ্যকে কি এনেছে তাকে ক্রস এক্সাম করতে দেওয়া হয়েছে কিনা প্রপারলি, এগুলো আমরা কিছুই দেখতে পাইনি, আমরা জানিই না। আমরা দেখেছি তাজুল ইসলাম হুমায়ুন আহমেদের একটা উপন্যাস নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর অপরাধ প্রমাণ করছে। আচ্ছা, পৃথিবীর ইতিহাস আপনি দেখেছেন যে উপন্যাস নিয়ে এসে অপরাধের প্রমাণ করা যায়? হ্যাঁ, ঐতিহাসিক রিসার্চ নিয়ে আসা যেতে পারে, কোন রিসার্চ গ্রন্থ আনতে পারা যেতে পারে, কোন ঐতিহাসিক গ্রন্থ নিয়ে আসা যেতে পারে যেখানে তথ্য আছে। কোন উপন্যাস, কোন গল্প, কবিতা, এগুলো নিয়ে এসে বিচার। ফলে নিজের হাতেই তারা গলা টিপে একটি ট্রাইব্যুনালকে নষ্ট করেছে। তারপরে এই ট্রাইব্যুনালে আপনার আইনজীবী জেডাই খান পান্না আসতে চেয়েছিল, বলা হয়েছে যে না, এখন আসতে পারবেন না। ডিফেন্স লয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে, যেই লোকটি আশ্চর্যজনকভাবে ছিলেন একজন দালাল। অর্থাৎ তিনি মহানগর দায়রা জজের সামনে থেকে তিনি ক্লায়েন্টকে ধরে নিয়ে আসতেন চেম্বারে, এটা ছিল তার ডিউটি। আমি যখন ইভ্যালির মামলাগুলো কোঅর্ডিনেট করছিলাম 2022 সালে, আমার মনে আছে আমি এই লোকটিকে অসংখ্যবার দেখেছি, তিনি বসে বসে এখানে দাঁড়া পেয়ারা খাচ্ছেন। যখনই কোনো লোককে ওখানে ঘোরাঘুরি করতে দেখেন, তিনি গিয়ে তার কাছে যান এবং গিয়ে বলেন, আপনার কি আইনজীবী লাগবে ভাই, কিছু লাগবে। অনেকটা পতিতালয়ের যে দালাল রয়েছে, যারা কোনো লোককে দেখলে বলে কি ভাই কিছু লাগবে, অবস্থা তৈরি করেছে। এবং আশ্চর্যজনক, আপনি লক্ষ্য করবেন এই লোকটি তার একটা মুখের সমস্যার কারণে সে পেনাল কোড বলতে পারে না, সে বলে পেনাল কোড। যেই লোকটি পেনাল কোড বলে, পিনাল কোডের বদলে বলে পেনাল কোড, সেই লোকটিকে মাননীয় প্রধানমন্ত্রীর আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। যে লোকটি হাসতে হাসতে মারা যাচ্ছে মোটামুটি, যে লোকটি নিজেই ফাঁসির দাবি তুলতে চায়, আদালতে সেটা বলেছে। এই ঘটনাগুলোর প্রেক্ষিতেই হচ্ছে আপনার উত্তর যে এই ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নাই, এই সরকারের এটি অবৈধ, তাদের বিচারের এখতিয়ার নাই, তাদের কোন রকমের লিগ্যালিটি নাই এই ট্রাইব্যুনাল কন্ডাক্ট করার বা ওপেন করার। এই ট্রাইব্যুনালে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে, যেই লোকটি ডিফেন্সের চিফ আপনার লয়ার ছিল, সে আপনার চিফ প্রসিকিউটর হয়েছে, যেটি সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এইটার কারণে তাজুল ইসলামের লাইসেন্স চলে যেতে পারে এবং চলে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। বার কাউন্সিল অ্যাক্ট 1972 এর আইনে পরিষ্কার ভাবে আছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেউ জেনে বুঝে করলে এটা সিরিয়াস অফেন্স। ভবিষ্যতে তাজুলই থাকবে কিনা, তাজুলের বিচার প্রক্রিয়া শুরু যখন হবে, কারণ তার নামে মার্ডার কেস রয়েছে 1998 সালের, শিবিরের একটা বড়সড় নেতা, ডুয়ার ডাই গ্রুপের সদস্য ছিল, ভবিষ্যতে তারও ফাঁসি হয়ে যেতে পারে, ইউ নেভার নো। এই হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমরা জানি যে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধ অপরাধ এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আটক, গ্রেফতার, বিচার এবং সাজা দেওয়া। সেই বিশেষ আদালতটি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীদের বিচার করার এখতিয়ার কিংবা বিচার করার প্রক্রিয়াটি আইনগতভাবে স্বতঃসিদ্ধ কিনা আপনি কি মনে করেন? সেটি হয়েছে যে মুক্তিযুদ্ধকালীন যে অপরাধগুলো হয়েছে সেটির বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, অন্য কোনো কারণে নয়। তৎকালীন সময়ে যে আটক পাকিস্তানি অফিসাররা ছিল ভারতের কারাগারে এবং বাংলাদেশে যে অপরাধীদের যে সহযোগী ছিল, যারাই আন্তর্জাতিক অপরাধ করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তারা দালাল আইনের বিচারটা কি ছিল? দালাল আইনটা ছিল একটা ডোমেস্টিক বিচার, ডোমেস্টিক আইনে হয়েছে, কিন্তু দালাল আইন ছাপিয়েও
এমন কিছু অপরাধ রয়েছে যেগুলো আন্তর্জাতিক অপরাধ বা আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে সূচিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর, সেই সবের বিচার আলাদা করে ওই আইনে হয়েছে। যেমন আমরা নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সাইদি, গোলাম আজম, এদের অপরাধগুলো তখন আমরা দেখেছি সেগুলো। একইভাবে পাকিস্তানের যে অপরাধীরা রয়েছে, টিক্কা খান, ইয়া, এদেরকেও তখন এই 195 জন যে সূচিত করা হয়েছিল তাদের বিচারও এই ট্রাইব্যুনালে হওয়ার কথা ছিল। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে জনগণের বিপুল ম্যান্ডেট কিন্তু ছিল এই বিচার করবে, এটার কারণে 2010 সালে এই বিচার ব্যবস্থা শুরু হয়। তাহলে প্রথম আলোচনাতেই যেই আইন আপনার শুধুমাত্র নির্দিষ্ট করা রয়েছে 71-এর অপরাধের বিচার করবার জন্য, সেই আইনে আপনি অন্য কাউকে অন্য কোনো অপরাধকে টেনে এনে রাবারের মতো এনে এটাকে মানবতা বিরোধী অপরাধ, এটাকে গণহত্যা, এটাকে শান্তির বিরুদ্ধে অপরাধ, এটাকে অ্যাগ্রেশন ইত্যাদি নাম দিয়ে আপনি বিচার করতে পারবেন না। ধন্যবাদ। এবং এই কারণে প্রদীপ দা আমরা বারবারই বলেছি যে এটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। যেই বিচার এখানে হয় না সেই বিচারকে আপনি এখানে করেছেন। আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে দর্শকও খুবই চমৎকার করে বুঝতে পেরেছে। আসলে আমাদের মতো, আমি যেটা বলবো, যারা সাধারণ দর্শক, যারা হচ্ছে যে লয়ের ছাত্র না, এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা আসলে খুবই কঠিন। সেই জায়গা থেকে বলবো যে আপনি চমৎকার একটা ব্যাখ্যা বিশ্লেষণ জাতির সামনে দাঁড় করিয়েছেন। আমি এর সাথে আপনাকে আরেকটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। আমরা জানি যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এটা একটা দখলদার সরকার। তারা হচ্ছে একটা বিশেষ পরিস্থিতিতে তারা দেশটা দখল করেছে এবং এর কনসেপ্ট কিন্তু সংবিধানে নেই। পাশাপাশি তারা যেটা করেছে, বৈধতা দেওয়ার জন্য ভুয়া স্বাক্ষরের ভিত্তিতে, মানে বিচারপতিদের ভুয়া স্বাক্ষরের ভিত্তিতে তারা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছে। যেহেতু এই সরকারের সরাসরি কর্মবিধান বা কর্মপন্থা নির্ধারণ নেই, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার, যার কাজ হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের মতো দৈনন্দিন কাজ করা। বাট আমরা যেটা দেখছি, এই সরকার গত 16 মাসে অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিচ্ছে এবং নীতি পরিবর্তন করছে। তারই সূত্র ধরে আমরা দেখেছি গত 16 মাসে এই সরকার এই ট্রাইব্যুনালকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের উপযোগী করার জন্য 4বার করে আইন পরিবর্তন করেছে। আপনার কি মনে হয় না যে এই যে 4বার আইন পরিবর্তন করেছে, সেই আইন পরিবর্তন কি যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য যে প্রকৃত ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই আইনকে লঙ্ঘন করে জোরপূর্বক এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল কিংবা আওয়ামী লীগ এবং 14 দলের নেতা কর্মীদেরকে জুডিশিয়াল কিলিং এর দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আপনি কি মনে করেন? একেবারেই তাই। ইনফ্যাক্ট এই ট্রাইব্যুনালকে কেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলা হয়, সেটার যে বাকি অংশটা ছিল, বাকি যে কথাগুলো আমি বলতাম আপনাকে, আপনি বরঞ্চ সেই প্রশ্নের মাধ্যমে আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। প্রথম, ইংরেজিতে একটি শব্দ আছে জুরিসডিকশন, বাংলাতে যেটিকে বলা হয় এখতিয়ার। আরেকটু খাঁটি বাংলাতে বললে আপনাকে আমি বলবো হচ্ছে চৌহদ্দি। একটি আইনের বা একটি সরকারের চৌহদ্দি আমাকে প্রথমে বিবেচনা করতে হবে। এই বিবেচনা করবার জন্য আমাকে তার লিগ্যালিটিটা খুঁজতে হবে। চলুন আমরা একটু লিগ্যালিটিটা একটু খুঁজতে যাই। বর্তমানে যে ইউনূসের যে অবৈধ দখলদার বাহিনী এই বাংলাদেশকে দখল করে আছে, তাকে আমি কেন প্রতি ঘটনাতে, প্রতি টকশোতে গিয়ে দখলদার বাহিনী বলছি? কেন বলছি অবৈধ? এই কারণে অবৈধ বলছি যে বাংলাদেশের যেই সংবিধানটা রয়েছে, এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই বাংলাদেশের সংবিধানের, আমাকে এই বাংলাদেশের কোনো মানুষ এই সংবিধানে দেখাতে পারবে না যে সংবিধানের কোনো অনুচ্ছেদে, কোনো জায়গাতে, এই সংবিধানের কোনো জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু আছে। এই জায়গাতে আমাকে একজন লে পার্সন প্রশ্ন করবে। একেবারে সেদিন একজন প্রশ্ন করেছে যে আচ্ছা নিজুম ভাই, আমি আপনার এই কথাটা ধরে নিচ্ছি যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই, কিন্তু 5ই অগাস্টের মতো যদি পরিস্থিতি উদ্ভব হয় যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত নেই,
এমপিজরা উপস্থিত নেই, সংসদ নেই, তখন তো একটা রাষ্ট্রকে চালাতে হবে। ওই সংসদ আমি চালাবো কেমনে, রাষ্ট্র আমি চালাবো কেমনে, এই প্রশ্ন অনেকেরই মাথাতে। যে তাহলে কি রাষ্ট্র চলবে না? হ্যাঁ, রাষ্ট্র চলবে, অবশ্যই রাষ্ট্র চলবে, কিন্তু সেই রাষ্ট্র চলবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। একটি পদ্ধতি হচ্ছে, এর রাইট পদ্ধতিতেই ওরা অ্যাপ্রোচ করেছিল, কিন্তু জিনিসটাকে তারা ফ্রড করে ফেলেছে। রাইট পদ্ধতির জায়গাটা কি? রাইট পদ্ধতি হচ্ছে, যদি এমন একটা ঘটনা ঘটে যেই ঘটনাটা আমাদের সংবিধানে নেই, সংবিধানে এই কথার উল্লেখ নেই বা সামথিং, তখন রাষ্ট্রপতি যেটা করতে পারেন, তিনি রেফারেন্স চান। মানে রেফারেন্স চানও আবার একটা আইনি টার্ম, একটা সাংবিধানিক টার্ম হয়ে গেল। একেবারেই কথ্য বাংলাতে হচ্ছে, তিনি আসলে জানতে চাইবেন। যে কার কাছে জানতে চাইবেন? তিনি আদালতের কাছে জানতে চাইবেন। কোন আদালত? সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতের কোন শাখা? অ্যাপিলেট ডিভিশন। অর্থাৎ আমাদের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ শাখাতে রাষ্ট্রপতি জানতে চাইবেন যে আদালত, এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা, এখন আমি কি করিব, আমি রাষ্ট্র চালাবো কেমনে? তখন অ্যাপিলেট ডিভিশন, তার ক্ষমতা আছে একটি অ্যাডভাইস দেওয়ার, ডিক্টেট করা তার ক্ষমতা নাই। অর্থাৎ তিনি অ্যাডভাইস করতে পারেন যে ওকে, আমি আপনাকে অ্যাডভাইস করছি, প্রোভাইডেড এই অ্যাডভাইস করতে গিয়ে তিনি রাষ্ট্রপতির রেফারেন্সটাকে ফরমালি নেবেন, কাগজপত্র নথিপত্র কি কি প্রবলেম হয়েছেন তিনি লিখিতভাবে নেবেন, তিনি তার ফুল কোর্টকে এঙ্গেজ করবেন, অ্যাটর্নি জেনারেল আসবে, প্রতিপক্ষ আসবে, তারপরে আপনার ফুল কোর্ট হিয়ারিং হবে। ফুল কোর্ট হিয়ারিং এর পর আদালত একটা সিদ্ধান্ত দেবে। ওই সিদ্ধান্তটা রাষ্ট্রপতি মানতেও পারেন, আবার নাও মানতে পারেন।